কাঁকড়াবুড়ির মায়ের ইতিহাসটা হলো এইটাই, প্রায় বছর 10 আগে শিবপুর থেকে একটি কাঁকড়া নিয়ে এক ব্যক্তি এসে মন্দিরে দিতে চায়, যে আমার বাড়িতে কাঁকড়াটা ধরে রেখেছিলাম আর রাত্রে আমাকে স্বপ্ন হয়েছে আর এখানে দিয়ে যাওয়ার জন্য তাই এনেছি। তখন ওরা বললো এইভাবে তো আমরা কাঁকড়াটা নিতে পারবো না, তাহলে একটা অন্নভোগের ব্যবস্থা আপনারা করুন, এবং সেই অন্নভোগের ব্যবসার সঙ্গে ওই কাঁকড়াটা দিলে পরে কাঁকড়াটা রান্না হতে পারে, রান্না হয়ে মোটামুটি নেওয়া যেতে পারে। সেই মতো ব্যবস্থা হলো, আর করলো তাই। এখন সেই দিন থেকে এটা কাঁকড়াবুড়ি মন্দির নামে পরিচিত। ইউটিউবে এতে আছে বা গুগলের যে এতে আছে, ওখানে কাঁকড়াবুড়ি মন্দির বলে একটা দেওয়া রয়েছে, কিন্তু আলাদা ওটা কাঁকড়াবুড়ির নামের কোনো মন্দির নেই, ওটা হচ্ছে শীতলা পূজার মন্দির। এই শীতলা পূজাটা হওয়ার প্রশ্নের একটা ঐতিহাসিক ঘটনা আছে। এখানে যে এই 117 জাতীয় সড়কটা পাশে, এটা সবে মাত্র মাটি পড়ছিল, এবং সেই সময় বিদেশের যারা মানে আমাদের রাজ্যের নয়, ভিন রাজ্য থেকে বিভিন্ন ভিনভাষী লোকেরা এখানে ইট কাটতে এসেছিল, পগমিল। এবং সেখানে 1959 সালে ওদের একটা বসন্তের আকার পড়ে ওখানে, আর বসন্তকালে বসন্ত হয় সব লোকদের বেশিরভাগই। তো তার থেকে ছড়িয়ে গোটা পাড়ার মধ্যে সেটা হয়ে যাওয়ার পর 2-3 বছর পরে কন্টিনিউ প্রায় করতে থাকে। তো সেই মতো অবস্থাতে ওখানে একটা স্থানীয় লোক, গ্রামে তখন মোড়লই বলা যেতে পারে, কার্তিক সামন্ত, তিনি গ্রামের লোকজনদের ডেকে নিয়ে ওখানে পুজো টুজো করতে চাইলেন। তো সেই পুজোটা করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু ওর বাড়িতে শিব চতুর্দশীতে মেদিনীপুর থেকে ওদের গিয়ে পূজা হতো। সেই পুজোটায় ব্রাহ্মণ ছিলেন, তান্ত্রিক ব্রাহ্মণ, মেদিনীপুরে বাড়ি। তার কাছে পরামর্শ নিতে বললো যে ঠিক আছে, এটা শীতলা অষ্টমী তিথিতে যদি আপনারা একটা শীতলা পূজা করেন তাহলে পরে আমার মনে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। এবং সেই পরিপ্রেক্ষিতে শীতলা অষ্টমীতে শিব চতুর্দশীর পরে আবার উনি এলেন, এসে এখানে গ্রামের লোকেরা তত সহযোগিতা পারেন, 8-9 জনের মতো লোকজন জুটে ওইখানে একটা পুজো করেন। সেই পুজোর সময় যখন ঘট তুলতে যাওয়া হয়, তখনই ওই চণ্ডীচিল দেখা যায়। তা উনি মন্তব্য করেছিলেন যে তোমাদের পুজোটা শুভ হবে, কারণ আকাশে চণ্ডীচিল দেখা দিয়েছে বা আবির্ভাব ঘটেছে ঘট তোলার সময়। এরপরে চলে গেল, পুজো টুজো হয়ে গেল, একদিনই পুজো, তারপর দিন মোটামুটি বিসর্জন দিতে যাবে যখন ঘরটা তোলা হলো, ঘরটা তুলতে গিয়ে দেখা গেল খুব আবির তো দেওয়া রয়েছে, তারপরে দুটো ছোট ছোট পায়ের ছাপ। তখন সেই পূজক বললেন এসে যে তোমাদের পুজো সার্থক, এবং এই দেখো মায়ের পায়ের ছাপ ঘটের নিচে আছে। অনেককেই দেখিয়েছে টেকিয়েছে। তো তার পরবর্তীকালে পরের বছর যখন এলো, পরের বছর আসার পরে যে জায়গাটা পুজো হয়েছিল সেই জায়গাটা উনি বললেন যে না, এখানে হবে না, মানে তেমাথানি বলে আমাদের গ্রামে যেটা আছে, সেই তেমাথানি বলে একটা জায়গা খুঁজে হলো। সেটা হচ্ছে পুরনো যে মন্দির, এটা এখনো পুরনো মন্দির, মানে একটা মাটির ঘর ছিল, তারপরে এতে ওই পাকার ভিতরে টালির ছাউনি একদম ছিল আর পুজো। এবং সেই অবস্থার মধ্যে দিয়ে সেই জায়গাটা নির্ধারিত হলো, এবং সেখান থেকে প্রত্যেক বছর পুজো হতেই থাকে। গ্রামের একটা পুজো, খুব ছোট ছোট পুজো হতে থাকে। তারপরে কিছুদিন পর ওর কার্তিক বাবুর এক ভাই মেদিনীপুরে থাকতো, গণেশ সামন্ত বলে। গণেশ সামন্ত এখানে ফিরে আসার পরে এখানে প্রতি শনিবারে ও একটা মানে ওই খোল খত্তাল নিয়ে ঈশ্বরের নাম টাম করতে থাকতো। এই করতে করতে পরপর পুজোটা কিছু কিছু অলৌকিক ঘটনা মানে বহিঃপ্রকাশ ঘটেছে। হওয়াটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে তারপর থেকেই দেখা যাচ্ছে যে উনি নিজের দায়িত্ব নিয়ে নিষ্ঠাবান, মানে ব্রাহ্মণের মতো, উনি তো ব্রাহ্মণ নন, তাহলে ব্রাহ্মণের মতোই মোটামুটি শনির আর ওই মঙ্গলবার এই পুজোটাকে করতেন, আর ওই গান বাজনা করতেন। এই হতে হতে নানা রকম ঘটনাগুলো, কেউ এখানে ঢিল মেরে দিয়ে গেছে, তারপরে তার ভালো মাছ পড়েছে, এইসব ব্যাপার ট্যাপার গুলো জড়িয়ে আছে, কেউ ঢিল বেঁধেছে, তার ছেলে হয়েছে, এইসব ব্যাপার ট্যাপার থাকে। এবং সেই থেকে পরপর সংখ্যাটা যেটা
একদিনের থেকে 2 দিন 3 দিন হলো, 3 দিনের পরে এত চাপ হলো বিভিন্ন ধরুন ভোগ টোগ দেওয়ার জন্যে বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে ওটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর এর এত বড় মেলাকে আর্থিক দিক থেকে রীতিমতো সংস্থা ওরা করতে পারে না। তা ওরা একটা প্ল্যান নিল যে আমরা এই মেলাতে মানে সাহায্য দিতে পারে, যে যা সাহায্য দিতে পারে সেইটা গ্রহণ করবো বলে মাইকে প্রচার করতে লাগলো। এবং সেই মাইকে প্রচার করতে করতে কি এমন মহিমা, মানে লক্ষ লক্ষ টাকা এমনি দিয়ে যাচ্ছে, 5 টাকা 10 টাকা 50 টাকা 500 টাকা 1000 টাকা, এইভাবে মানুষ ওই প্রণামী বাক্স মতো আছে ওই বাক্সে করে দিয়ে যাচ্ছে। দিয়ে যেতে দেখা গেল ওটা মেলার গুরুত্বটা অনেক বেড়ে গেল। এখন সেটা এই তো 10 দিনের মেলা হয়েছে, তাতে যা দেখা যায় প্রচুর ভোগ আসে এবং মানে অন্নভোগ বা ক্ষীর ভোগ বা ওই কি কাঁচা পাকা এ বলে ফলের যেসব দেওয়া হয়, প্রচুর লোক লাইন দিয়ে দিয়ে মোটামুটি এক একজন হয়তো এসে বসে দেখা যাচ্ছে রাত থেকে শুরু করলে সে হয়তো আবার রাতের দিকে যাচ্ছে, সারাদিন কেটে যাচ্ছে এইগুলো ভোগ টোগ গুলো দিতে দিতে গিয়ে। এইরকম মোটামুটি মধ্যতার মধ্য দিয়ে মোটামুটি মেলাটা চলছে, পরপর বিস্তার হয়েছে এবং সেটা দেখা গেছে যে প্রায় বিভিন্ন জানা আত্মীয়তার সূত্রে কেন বা ইউটিউবেও বিষয়টাও ছড়িয়ে পড়ার কারণে এই যে চন্দ্রচিল আজও আসছে। তারপরে কাঁকড়া ওঠার ব্যাপারটা পরে হয়ে গেল। কাঁকড়া ওঠার ব্যাপারটা ওখানে এইভাবে দেওয়ার পর প্রত্যেক বছরই রথ তোলার সময় কিছুটা অনতি দূরে ওই সমুদ্র থেকে কাঁকড়াটা মোটামুটি ওঠে, একটা দুটা ওঠে আবার নেমে যায়। এটা যাই ঘটুক না কেন হয়তো ঘটছে, সেটা নদী আছে যখন, জলস্রোত আছে যখন হয়তো উঠছে, কিন্তু মানুষের ধ্যান ধারণার মধ্যে যেটা এসেছে যে কাঁকড়াটা উঠে আছে। আর সেই দিন থেকেই ওই যে কাঁকড়া দেওয়ার ব্যাপার হলো, এদের গ্রামের মধ্যে একদম ধরা যেতে পারে যে 1 সপ্তাহ বা 15 দিন পুজো শুরু হওয়ার আগে থেকে বাড়িতে যাদের যা ওই কাঁকড়া ফাঁকড়া যা পড়ে ওরাই পুজোতে দেয়, পুজোতে নিয়ে এসে দিয়ে দেয়, সেই কাঁকড়া বাড়িতে রাখে পুজোতে। এবং কাঁকড়ার টক হয়, কাঁকড়ার টক দিয়ে হচ্ছে গিয়ে ভোগে ব্যবহার করা হয় কাঁকড়াটাকে, অন্য কোনো এতে লাগে না। এই মতো অবস্থায় এবং পুরোহিতকে যেটা বলার ব্যাপার বা পুরোহিতের বড়টা মারা গেছেন, তিনি তার ছেলে, তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যেখানে পুজো করছেন আপনার বাবা পুজো করে গেছেন, তা আপনি কি অনুভূতি আপনার কাছে? না, আমি প্রায় প্রত্যেক বছর দেখি আমার পেছনে কেউ ভর করছে এবং মন্ত্রপাঠ করতে যেন আমার মানে প্রচন্ড ভয়ের সঞ্চার হয়ে যায় এবং খুব আমি মানে খুব মানে অস্বস্তির উপরেও মন্ত্রপাঠ করবার জন্য চেষ্টা করি, আমরা যেন কে ধরছে বা এরকম একটা বিবরণ টিবরণ দিচ্ছি। সেই দিক থেকে মোটামুটি মেলাটা এইভাবে এগিয়ে এসেছে, ভবিষ্যতে এগোবে। এই হচ্ছে কি মোটামুটি ঘটনাটা, ছোট আকারে যা বলা যায় তাই। আপনার নাম? আমার নাম বলবিহারী সামন্ত।